ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়সিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 260তম পর্ব। ঘুরে ফিরে আবার সেই আগস্ট মাস মানেই বিপ্লবের মাস। বিপ্লবের মাস মানেই নিবেদিতার প্রসঙ্গ। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা মানেই দেশাত্মবোধের কথা। দেশাত্মবোধ মানেই আমাদের প্রত্যেকের মেরুদণ্ডটা সোজা করে নিজেকে প্রশ্ন করার আলোচনা। আসলে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে গর্ব অনুভব করি। স্বাধীন হতে গিয়ে তার আগে পর্যন্ত আমাদের যে চিন্তা, দেশাত্মবোধ, সর্বোপরি জাতীয়তাবোধ, দেশকে স্বাধীন করার জন্য ব্যাকুলভাবে যুব সমাজ ঝাঁপিয়ে পড়েছেন ইংরেজদের বুলেটের মুখে। সগর্বে দাঁড়িয়ে দেশমাতৃকার শৃঙ্খল মোচন করার জন্য চিরবিদায় নিয়েছেন। এই বিদায়ের কাহিনী 200 বছর ব্রিটিশ শাসনকে যেমনভাবে ম্লান করে দিয়েছে, ব্রিটিশ শাসনকে ভয় পাইয়ে দিয়েছে, তেমনভাবে নিজেদেরকে গর্ব অনুভবে ভরিয়ে দিয়েছে। আমরা ভারতবাসী, আমরা পারি নিজেদেরকে রক্ষা করতে, নিজের মাতৃভূমিকে রক্ষা করতে, সর্বোপরি নিজেদের দেশ ও মাতৃকাকে রক্ষা করতে। এটা প্রত্যেক সন্তানেরই কর্তব্য। নিবেদিতা আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। সে দেশটাও পরাধীন ছিল তখন। সিন ফিন দলের নেতৃত্বে আয়ারল্যান্ডবাসী স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। 1919 খ্রিস্টাব্দে নিবেদিতার শরীর যাওয়ার অনেক পরে, প্রায় 8 বছর পরে সে দেশটা স্বাধীন হয়েছিল। আর ভারতবর্ষ, নিবেদিতা যে আগুনটা জ্বেলে দিয়ে গেছিলেন স্বামী বিবেকানন্দের প্রদীপ থেকে, যে মশাল জ্বালিয়ে দিয়ে গেছিলেন ভারতবর্ষে 19বিংশ শতাব্দীর শেষে, যে বাণী বিবেকানন্দ ভারতবাসীর উদ্দেশ্যে পাশ্চাত্য থেকে ফিরে এসে গণজাগরণ তথা জনজাগরণের এক ইতিহাস তৈরি করেছিলেন, সেখানে বিবেকানন্দের বাণীকে সামনে রেখে তার 1902 সালে শরীর যাওয়ার পরে নিবেদিতা সেই দায়ভারটা তুলে নিয়েছেন নিজের কাঁধে। সে প্রদীপ মশাল রূপে জেলে তিনি যেন ভারতবাসীর দুয়ারে দুয়ারে আলোকিত করেছিলেন। আলোকিত শুধু করা নয়, সেই আলোয় ভারতবাসীকে জাগিয়ে দিয়েছেন, তাদের পথটা দেখিয়ে দিয়েছেন, এবং সেই মশালের আলোয় ব্রিটিশদের পোকা মাকড়ের মতো পুড়িয়ে মারার এক নতুন ইতিহাস রচনা করেছিলেন নিবেদিতার সান্নিধ্যে নয়, নিবেদিতার নেতৃত্বে। আমরা ভারতবর্ষের আধ্যাত্মিক, সামাজিক, অর্থনৈতিক সমস্ত দিক দিয়ে যখন উন্নত থেকে উন্নততর ভারতবর্ষ হওয়ার চেষ্টায় বিবেকানন্দ পাশ্চাত্য থেকে ঘুরে আসলেন, তার সাথে যুক্ত হলো রাজনৈতিক চিন্তা। মহাযোগেশ্বর শ্রীকৃষ্ণ একদিকে যেমন কর্মজ্ঞান ও ভক্তির উপদেশ দিয়েছেন, অন্যদিকে যুদ্ধ করে শত্রু হনন করতে প্ররোচনাও দিয়েছেন, তেমনি স্বামী বিবেকানন্দ বেদান্ত শাস্ত্রের ব্যবহারিক প্রয়োগ করতে এবং 50 বছরের জন্য অন্য দেবদেবীর পূজা বন্ধ করে, অর্থাৎ পরিহার করে কেবলমাত্র দেশমাতৃকার আরাধনা করতে অনুপ্রেরণা দিয়েছেন। তার শিষ্যা নিবেদিতা সেই অনুপ্রেরণাকে নিজে কাঁধে বয়ে নিয়ে যেন ভারতবাসীর দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়েছিলেন। আধ্যাত্মিক অনুশীলনে রত থেকেও ভারতকে রাজনৈতিক অধীনতা পাশ হতে মুক্ত করবার সাধনায় জীবনের শেষ 13-14 বছর অতিবাহিত করেছেন।
আসলে ভারতবর্ষ তার আসল স্বরূপটা তার আধ্যাত্মিকতায় মরা, কিন্তু যখন মানুষকে শেষ আঘাত হেনে দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়, যখন তার অস্তিত্বের সংকট তৈরি হয়, তার জাতি ধর্ম নির্বিশেষে মানুষ অসহায় বোধ করে, তখন সে কিছু একটা খড়কুটোর মতো ধরে বেঁচে থাকার চেষ্টা করে। সে বেঁচে থাকার চেষ্টায় বিবেকানন্দ পাশ্চাত্য থেকে ফিরে এসে রোমারোলা তার ভারতবর্ষ ফিরে আসাকে বলছেন একটা ঘুমন্ত জাতি যেন জেগে উঠল। রোমারোলা পাশ্চাত্যে জন্মগ্রহণ করেছিলেন, ফরাসি দেশের নাগরিক। তিনি ভারতবর্ষের বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ এবং গান্ধীজির জীবন রচনা করেছেন এবং দ্য খ্রিস্টাব বই রচনা করে 1915 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছেন। সেই ফরাসি দার্শনিক রোমারোলা বলছেন একটি কপর্দক সন্ন্যাসীর বিশ্ব জয় করে তার স্বদেশে ফেরা একটি ঘুমন্ত জাতির গণজাগরণে যেন জাতিটিকে জাগিয়ে দেয়া, এবং শুধু তাই নয়, সেখানে তিনি যিশুর জীবনে ন্যাজারাসের কাহিনী বর্ণনা করছেন। তিনি বলছেন যিশু যেমন একদিন ঘুমন্ত তার মার্থা এবং মেরি দুই বোনের ব্যাকুল প্রার্থনায় তার শিষ্যা যিশুর তাদের একমাত্র ভাতৃ হননের পরে তাকে যখন কবরস্থ করা হয়, ভাতৃ হনন বললে কথাটি বোধহয় ভুল বলা হবে, ভাতৃ বিয়োগের পরে তাকে যখন অসময়ে চলে যাওয়া ভাইটিকে ছেড়ে থাকতে পারছে না মার্থা এবং মেরি, তারা যিশুর ভক্ত, তাদের যিশুর কাছে প্রার্থনা জানা আর কিছু সম্বল থাকতে পারে না, তাই তাদের একমাত্র ভাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া ওই মাটির গর্ত খুলে তাকে যখন সমাহিত করা হচ্ছে, কাঁদতে কাঁদতে যিশুর সাক্ষাৎ প্রার্থনা করছেন। যিশু বহু দূরে ছিলেন সেই সময়। যিশু হঠাৎ চলে আসলেন তাদের প্রার্থনাতে, এসে বললেন, কি হয়েছে তোমাদের এত ব্যাকুল প্রার্থনা কিসের? বললেন, ওই দেখো এইমাত্র কবরস্থ হয়ে গেল আমাদের একমাত্র ভাই ন্যাজারাস। যিশু বলছেন, সে কি? বলল, দাঁড়াও তোমরা। যিশু গিয়ে কবরস্থানে দাঁড়ালেন। তার শক্তি যেন মুখ থেকে উচ্চারিত হলো, ও লাজারাস কাম ফোর্থ, লাজারাস তুমি উঠে এসো। লাজারাস নিমেষের মধ্যে মাটি ফুঁড়ে উঠে এসে দাঁড়ায় জীবন্ত অবস্থায়। মার্থা মেরি আনন্দে বিহ্বল হয়ে যায়। এই কাহিনী যিশুর বাইবেলে পাওয়া যায়, কিন্তু সত্য মিথ্যের বিচার আমাদের করার প্রয়োজন নেই। এই যে বিশ্বাস এবং ব্যাকুলতা সমস্ত কিছু ফিরিয়ে দিতে পারে বা দুঃখ দূর করে দিতে পারে। রোমারোলা বলছেন, এই লাজারাস যেমন মৃত কবর থেকে উঠে দাঁড়িয়েছিল, এই ঘুমন্ত জাতিটাকে বিবেকানন্দ পাশ্চাত্য থেকে ফিরে এসে এই লাজারাসের মতনই যেন ঘুমন্ত অবস্থা থেকে তাকে জাগিয়ে তুলে দিয়েছিল এই দেশটাকে। তার পেছনে জাতির ইতিহাস। বিবেকানন্দ সে দায়ভার চাপিয়ে দিয়েছেন নিবেদিতার উপরে। নিবেদিতা তার কর্তব্য ওই ব্রজেন্দ্রলাল শীলের ভাষায় বিবেকানন্দের উপসংহার রূপে তিনি যেন স্বামীজির অসমস্ত কাজকে তিনি সমাপন করেছিলেন। স্বামী বিবেকানন্দের সাথে দেখা হওয়ার অনেক পূর্ব হতেই কিন্তু নিবেদিতা রাশিয়ার বিপ্লবী চিন্তানায়ক প্রিন্স কপেটকিন, যিনি 1842 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে 1921 খ্রিস্টাব্দে প্রয়াণ ঘটে, তার সান্নিধ্য লাভ করেছিলেন নিবেদিতা। বিখ্যাত রাশিয়ান বিপ্লবী, যিনি দেশ থেকে বিতাড়িত হয়ে নিজে গা ঢাকা দিয়েছিলেন লন্ডনে, সেখানে তার সাথে বিপ্লবী চিন্তায় নিবেদিতা সমৃদ্ধ হয়েছিলেন।
1874 খ্রিস্টাব্দে ক্রোপটকিনের বিপ্লবী কার্যকলাপের জন্য তাকে কারারুদ্ধ হতে হয়েছিল রাশিয়াতে, এবং গোপনে জন 20 লোককে চিঠিপত্রে লিখে তাদের সাহায্যে তিনি পালিয়ে গিয়েছিলেন দেশ ছেড়ে। 1876 খ্রিস্টাব্দ থেকে তিনি ইংল্যান্ডে বাস করতে থাকেন। 1885 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে তার সাথে নিবেদিতার পরিচয় ঘটে। নিবেদিতার 18/8/1900 খ্রিস্টাব্দের একটা চিঠি থেকে জানা যায় তিনি ক্রোপটকিনের পারস্পরিক সহযোগিতা, মিউচুয়াল এইড যাকে বলে, নামক একটা বই পড়ে কত বেশি প্রভাবিত হয়েছিলেন সেটা বোঝা যায়। ওই পত্রে তিনি লিখেছেন যে ক্রোপটকিন অন্য যে কোনো লোকের চেয়ে ভারতের যথার্থ প্রয়োজন, কি তার থেকেও বেশি প্রয়োজন। নৈরাজ্যবাদের প্রতি গভীর নিষ্ঠা থাকায় নিবেদিতা উল্লেখিত পত্রে লিখেন, যে বিষয়ে আমার মনে বিশেষভাবে দাগ কাটে বা স্থান পায় তা থেকে শাসন বর্গের সম্পূর্ণ অপ্রয়োজনীয়তা, এটাই আমাদের শিক্ষা করা আবশ্যক। এটা আমাদের শিখতে হবে। জনসাধারণের প্রতিটি রক্তবিন্দু এবং স্নায়ুতে এমনভাবে সঞ্চারিত করতে হবে যার ফলে রাজনৈতিক যন্ত্র যেন কখনো একটি কৃষকের উপরেও প্রভুত্ব না করতে পারে। ভারতবর্ষের প্রকৃত আশা ভরসা নির্ভর করে তা জনসাধারণের শিক্ষার উপকরণ হিসাবে ব্যবহৃত হবে। এই শিক্ষাদানের উপায় সম্পর্কে ক্রোপটকিনের মত হচ্ছে যে বহু বছর ধরে প্রচার, লেখা ছাপানো, বক্তৃতা প্রভৃতি চালাতে হবে। কোনো অপ্রত্যাশিত মুহূর্ত এখানে সেখানে ফল দেখা যাবে। একদিন অতি প্রশান্তভাবে আমরা ভারত প্রতিনিধিকে হাসি মুখে জানাবো যে তাকে আর আমাদের প্রয়োজন নেই। ভারত ছাড়ো নীতির সফলতার স্বপ্ন সর্বপ্রথম ভগিনী নিবেদিতাই দেখিয়েছিলেন। তারপর লোকমান্য তিলক গীতাভক্ত জ্ঞানযোগ ও কর্মযোগের সাথে তার এক চতুর্থ যোগ যুক্ত করেছিল। জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, সর্বোপরি রাজযোগ, সেটি তিনি নাম দিয়েছেন বহিষ্কার যোগ। ব্রিটিশ শাসকদিগকে ভারত হতে তাড়িয়ে দেয়া বা বহিষ্কার করার উপায়কেই তিনি যোগের মর্যাদা দিয়ে সাধনা করতে বলেছেন। এই সব কথা যারা জানেন না তারা মনে করেন 1942 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভারত ছাড়ো বাণী ঘোষিত হয়েছিল। ভারতবর্ষ হতে ইংরেজ শাসনের উচ্ছেদ করার সংকল্প নিবেদিতার মনে জেগেছিল স্বামীজির জীবনকালেই। 1901 খ্রিস্টাব্দে 19 জুলাই তিনি এক পত্রে লিখছেন, আমি তোমাকে গভীর আন্তরিকতার সঙ্গে বলছি যে গভর্নমেন্ট ভারতের জন্য যাই করুক না কেন তাতে আমার কোনো আগ্রহ নেই। আমার মতে কোনো কাজই যতই উৎকৃষ্ট বলে মনে করি বা মনে হোক, যদি তা দেশের লোকের দ্বারা না হয়ে থাকে তো তার ফল মন্দই হবে। যতই দিন যাচ্ছে ততই দেখছি একসময় ব্যক্তির পক্ষে যেটা সত্য বলে মনে হয়েছিল একটা জাতির পক্ষেও তা সত্য। শিশুকে অঙ্কন বিদ্যা শেখাবার জন্য অনেক চিত্রকর নিযুক্ত করতে পারো, কিন্তু তারা হয়তো শিশুর আঁকা ছবিতে তুলি বলিয়ে চমৎকার করে দিতে পারে। শিশুর নিজের হাতে আঁকা সামান্য হিজিবিজির মূল্য এই রকম হাজার হাজার ছবির চেয়ে অনেক বেশি মূল্যবান। যে কোনো দেশের পক্ষেও এই কথা খাটে। তারা যেভাবে গড়ে ওঠে সেটাই কিন্তু প্রয়োজন এবং সেটাই ভালো। আর তাদের জন্য সব কিছু করে দেওয়া হয় সব রংচঙে সাজানো জিনিসে। ভারতবর্ষের স্বাধ্যায়ে মগ্ন ছিল সেটা আমরা জানি। একদল দস্যু এসে আক্রমণ করে তার জমি যার ধ্বংস করলে, তার চটকা ভাঙল,
দস্যুর দল তাকে কিছু শেখাতে পারে কি না? ভারতবর্ষকে তাদের তাড়িয়ে দিয়ে ফিরে যেতে বাধ্য করতে হবে স্বস্থানে। মনে হয় এই ধরনের একটা কিছু করাই হবে ভারতের পক্ষে যথার্থ এবং যথার্থ কার্যসূচি। তাই খ্রিস্টানদের কাছে এবং যতদিন পর্যন্ত সরকার বিদেশি, ওই সরকারের দালালদের সঙ্গে আমার সম্পর্ক নেই বলেই মনে হয়। শুধু বক্তৃতা করে বা গরম গরম কথা লিখে যে ইংরেজ বিতরণ করা সম্ভব নয়, একথা নিবেদিতা ভালো করেই জানতেন। এই জন্যই চাই শক্তির সংগঠন। তিনি সেটা ভালো অনুভব করেছিলেন এবং সেটাই করে দেখিয়েছিলেন। এই দুই প্রয়োজনে পূর্ণার্থে ভগিনী নিবেদিতা কালিনী মাদার গ্রন্থে অন্তর্গত চতুর্থ প্রবন্ধ দ্য ভয়েস অফ দ্য মাদার লিখেছিলেন বলে আমার ধারণা। 1899 খ্রিস্টাব্দে অক্টোবর মাসের পূর্বে সম্ভবত আমেরিকায় বসে তিনি ওটা রচনা করেছিলেন। ওতে নিবেদিতা মায়ের মুখ দিয়ে বলিয়েছেন, ওঠো বৎস, মানুষের মতো অভিযানে বাইরে বেরিয়ে এসো। তোমার ভাগ্যে যা বহন করার আছে তা বীরের মতো বহন করো। তোমার হাতের কাছে যে কাজ উপস্থিত তা সমগ্র শক্তি দিয়ে করো। ভয় পেও না, ভুলো না যে আমি পৌরুষ দিই, নারীত্বও দিই, জয় দিই, সেই আমি তোমার মা। জীবনকে অত গুরুগম্ভীরভাবে দেখো না। ভাগ্যটা মায়ের খেলা ছাড়া আর কিচ্ছু নয়। এসো খানিকক্ষণ আমার খেলার সাথী হও, সকল ঘটনাকে খুশি মনে মানিয়ে নাও। তুমি কি উদ্দেশ্য জানার জন্য অধীর হয়ে আছো? তুমি কি মনে করো যে গেন্দু বল নিয়ে মা খেলা করেন তার উদ্দেশ্যবিহীন? তুমি কি জানো না যে তার খেলনা হতেছে বা খেলনা সেই বজ্র যা তার ইঙ্গিতে জগৎ ধ্বংস করতে পারে? পরিকল্পনার কথা জিজ্ঞাসা করো না। ধনুক হতে যেহেতু ছেঁড়া হয় বা ছোঁড়া হয়, সেই তীর কি প্ল্যানের কথা জিজ্ঞাসা করে? তুমিও সেই তীরের মতো। যখন জীবন উদযাপন করবে তখন প্ল্যান আপনিই অভিব্যক্ত হবে। সেই কালের ছেলে, সেদিন না আসা পর্যন্ত কিছুই জেনো না। কিন্তু প্রশ্ন করো বা প্রশ্ন না করো, চেয়েও বা চেয়েও না, কিন্তু প্ল্যান করো না। শঙ্খের মতো যেমন সমুদ্রের জলরাশি চলাচল করে, তেমনি তোমার মধ্যে আমার ইচ্ছা প্রবাহিত হোক। কিন্তু এই কথা মনে জেনো, যে কোনো কাজ আন্দোলনে ব্যর্থ হয় না, শেষ পর্যন্ত কোনো উদ্যমে বিফল হবে না। কাজ যেন স্বপ্নকে ছাড়িয়ে যায়, তার চেয়েও কম না হয়। তুমি সামান্য কাজের জন্য হয়তো সেখানে যাবে, কিন্তু তোমার যাওয়ার ফলে মুহূর্তের জন্যে মহৎ কাজ সাধিত হবে। তুমি অনেকের দেখা পাবে, অনেকের সাথে কথা বলবে, কিন্তু কেবল অল্প কয়েকজন প্রথম থেকেই আমার আপন হবে বা তোমার আপন হবে। এদের সঙ্গেই তুমি একটা গোপনীয় সংকেত ব্যবহার করবে এবং তার তোমার সাথে যাবে। সে সংকেত কি? আমার অন্তরের অন্তরতম প্রদেশে কালীর বলিদানের চুরি ঝলকায় উঠবে। ছুরিটা ঝনঝন করবে এবং চকচক করবে। মায়ের তরবারির মতো অবতারে তারা আজন্ম উপাসক। তারা ঝড় ঝঞ্ঝা ও মৃত্যুকে ভালোবাসে, জীবনকে নয়। এই ধরনের লোকেরাই তোমার কাছে আসবে আগুনের জন্য অজ্বালা মশাল নিয়ে। জলপূর্ণ বসুন্ধরায় লোকসময়ের মুকুট পরা রাজাদের জীবন ও সুনীতির মতো চিৎকার করে উঠবে তারস্বরে। মনে রেখো, যে আমি উচ্চস্বরে ডাকি, সেই আমি আবার কি করে সাড়া দিতে হয় তা দেখিয়ে দিই। দলকে রক্ষা করতে হোক বা মৃত্যুমুখে ঝাঁপিয়ে পড়তে হোক, সকল কাজেই মা আগিয়ে যান। যে নামই দেয়া হোক না কেন, ধর্ম বলতে মৃত্যুকে ভালোবাসা বোঝায়। কিন্তু এবার আমার দেশ ত্যাগের বাতি জ্বলে উঠবে।
এমনভাবে মানুষকে অভিভূত করবে যে ভেবে উঠতে পারবে না। অন্য লোকের যেমন ভোগের জন্য পাগল হয়, আমার লোকেরা তেমন আত্মবিসর্জন দেবার জন্য পাগল হয়ে উঠবে। তখন পরিশ্রম দুঃখে এবং সেবা করাকে কষ্টকর মনে না করে সুখকর মনে করবে। কেননা মহাকালের মধ্যে এই যুগ হচ্ছে মহান, এবং আমি কালই পর্যন্ত হচ্ছি নেশন সমূহ মাতা। এই মহাদেবীর অর্থে আধ্যাত্মিক কি রাজনৈতিক তা নিয়ে বিতর্কের যথেষ্ট অবসর থাকলেও নেশন শব্দের সুস্পষ্ট উল্লেখ থাকায় সমগ্র প্রবন্ধটা কিন্তু গুপ্ত সমিতির কর্মদিগের প্রতি নির্দেশ বলিয়া ধরে নিয়ে এগোতে পারি না। স্বামীজি মহাকালের প্রতি রূপে কালীকে ট্রেটর নামে সম্বোধন করেছেন তার একটা কবিতার মধ্যে। তার শিষ্যার ভাষ্যে সেই ট্রেটর নামনি মায়ের কণ্ঠে কণ্ঠ হয়েছিল টেরোরিস্ট মুভমেন্ট এর ব্রজবাণী। বিভিন্ন নিগমে কোথাও কালীকে খড়গরূপিণী বলা হয়। নিবেদিতা বিশেষ উদ্দেশ্য এই নামে মাকে আহ্বান করলে ডক্টর ভূপেন্দ্র দত্ত লিখেছেন যে স্বামীজি দ্বিতীয়বার পাশ্চাত্য দেশতে ফিরে এসে অধ্যাপক কামাখ্যা মিত্রকে বলেছেন, এখন ভারতের দরকার হচ্ছে বোমার। একথার সত্যতা হয়তো অনেকেই অস্বীকার করবেন, কিন্তু এরূপ উক্তি সত্যই যে স্বামীজি করেছিলেন তার দলিলি প্রমাণ রাখার মতো কাঁচা কাজ নিশ্চয়ই তার কাছে প্রত্যাশা করা যায় না। ভগিনী নিবেদিতা যে স্বামীজির নিকট শক্তিরূপিণী কালী মায়ের আধ্যাত্মিক তত্ত্ব শুনবার পরও রাশিয়ার কথা ভুলতে পারেনি, তার আর একটা প্রমাণ পাওয়া যায় 1900 খ্রিস্টাব্দে তার একটা লেখা প্যারির আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে শোনা বক্তৃতার সারমর্ম হতে। পাটনায় সচ্চিদানন্দ সিং নামে মহোদয় সম্পাদিত একটা পত্রিকা হিন্দুস্তান রিভিউ পত্রিকায় 1907 খ্রিস্টাব্দের জানুয়ারি ও মে মাসে প্রকাশিত হয়েছিল। ওতে তিনি দুর্ভিক্ষ ও জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক দেখাতে গিয়ে প্রসঙ্গক্রমে লিখেছেন যে 1890 খ্রিস্টাব্দে রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হিলকফ ওডেসা বন্দুকরাবি মুখে যে সকল ট্রেন গমন বহন করে নিয়ে যাচ্ছিল তাদের গতিরোধ করে যেসব জেলায় দুর্ভিক্ষ প্রবল রূপে দেখা দিয়েছিল সেইখানে পাঠিয়ে দিলেন। এই ভালো লোকটি দেখতে পেয়েছিলেন যে ক্ষুধার্ত লোকেরা রুটি চায়, কিন্তু ভারতে ব্রিটিশ সরকার বণিকদের স্বাধীনতার উপর এরূপ হস্তক্ষেপ করতে সভয়ে পিছিয়ে যাবে। তাদের মতে বাণিজ্যের অগাধ গতিকে প্রতিহত করে এমন কাজ অন্যায়, তার ফল যাই হোক না কেন। তাই তারা এই অদ্ভুত সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে ক্ষুধার্ত ব্যক্তির জন্য চাই কাজ, অন্য নয়। প্যারিসে আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা নিশ্চয়ই এইভাবে কথাটা উত্থাপন করেনি। তাই প্রবন্ধের শেষে নিবেদিতা লিখেছেন, এখানে আমি সমগ্র ইউরোপের খ্যাতিসম্পন্ন একদল সমাজবিজ্ঞানীদের উপদেশ বা বক্তৃতা যা শুনেছিলাম তার মর্মার্থ প্রকাশ করছি। আমার মনে হয় তারা এইভাবেই ওটা প্রকাশ করতে চান। ভগিনী নিবেদিতা মাতৃতান্ত্রিক সমাজের আদিম রূপ যে কী ছিল তা মাতৃশক্তির আরাধনার মধ্যে তিনি দেখিয়েছেন। 1901 খ্রিস্টাব্দের জুলাই মাসে লেখা তার একটা পত্রে দেখি, ভারত, হে ভারত, আমার স্বজাতি তোমার যে মর্মান্তিক ক্ষতি করেছে কে তা পূরণ করবে? তোমার যারা শ্রেষ্ঠ সন্তান, যারা সর্বাপেক্ষা সাহসী এবং তীক্ষ্ণ স্নায়ু বিশিষ্ট, তাদের উপর এই যে প্রতিদিন লক্ষ লক্ষ উৎকট অপমান বর্ষিত হচ্ছে, কে তার প্রায়শ্চিত্ত করবে? ইংল্যান্ডে বসে ভারতের জন্য কিছু প্রচার প্রচেষ্টা বা করবার ইচ্ছা কি মূর্খতা বলে এখন মনে হয়, তা তোমাকে বলে উঠতে পারবো না। হে ভারত মাতা, সময়ে কি প্রচণ্ড অপব্যয় করছি আমরা। তোমার কি মনে হয় ক্ষুধার্ত নেগড়েকে শিশুর মতো শান্তশিষ্ট করা যায়?
ছোট্ট খুঁকির মতো নম্র মধুর করে তোলা যায়? সম্ভব নয়। ইংল্যান্ডে বসে ভারতের জন্য কাজ করার অর্থ এরকমই। ইংল্যান্ডও কাজের প্রয়োজন আছে ঠিকই, করা উচিত, কিন্তু সে কাজ কী ধরনের? স্বামীজি ডক্টর বসু অর্থাৎ জগদীশচন্দ্র বসুকে এবং মিস্টার দত্ত, রমেশ দত্ত ব্যক্তির ইংল্যান্ডে আসা প্রয়োজন। তারাই ইংল্যান্ডকে দেখাবেন ভারত কী এবং কী হতে পারে। তাদের উচিত লক্ষ লক্ষ বসু এবং বন্ধু শিষ্য অনুরাগীর দল সংগ্রহ করা। তারপর আজ থেকে 20 বছর পরে যখন এক প্রবল আঘাত হানা হবে, আমি জানি সে আঘাত আসবেই, তখন হঠাৎ ইংল্যান্ডের একদল নরনারীকে দেখতে পাব যারা পূর্বেই নিজেদের কখনো ওইভাবে বিচার করেনি। তারা হঠাৎ জেগে উঠবে এবং বলবে, তফাৎ যাও, তফাৎ যাও, নিশ্চয়ই স্বাধীন হবে ভারত। এই কথাগুলির ঐতিহাসিক মূল্য অসীম। প্রথমত, ভগিনী নিবেদিতা 20 বছর ধরে ক্ষেত্র প্রস্তুত করে আঘাত হানবার পক্ষপাতী ছিলেন। ডক্টর যাদুগোপাল মুখোপাধ্যায় তার স্মৃতিকথায় লিখছেন, তা থেকে আমরা জানতে পারি যে ভারতের অনেক বিপ্লবীরাই তাড়াতাড়ি বোমা ছুঁড়ে 2-4 জন ইংরেজকে মেরে হত্যা করার পক্ষে ছিলেন না। তারাও নিবেদিতার মতনই দীর্ঘকাল অর্থাৎ প্রায় 20 বছর ধরে ক্ষেত্র প্রস্তুতির পক্ষে ছিলেন। বারিন ঘোষের মতো বিপ্লবীদের এই প্রতীক্ষা আর ধৈর্য ধরছিল না। তাই দেখি ভগিনী নিবেদিতার কাছে যারা যারা পিস্তল চাইতে গিয়েছিল তাদেরকে তিনি বিন্দুমাত্র উৎসাহ না দেখে তাড়িয়ে দিয়েছিলেন। এর মধ্যে তাদের বিপ্লব বিরোধী মনোভাবের পরিচয় তারা আবিষ্কার করতে চান। তারা নিবেদিতার পূর্বাপর কার্য পরম্পরাকে বিচার করে দেখেনি। দ্বিতীয়ত, 1901 খ্রিস্টাব্দে 20 বছর পরের কথা বলার ভগিনী নিবেদিতার ভবিষ্যৎ দ্রষ্টার ক্ষমতার পরিচয় পাওয়া যায়। 1921 খ্রিস্টাব্দে জন আন্দোলন সেখানে প্রবল হয়েছিল এবং ইংল্যান্ডের শ্রমিক দলের সদস্যরা ভারতবর্ষকে স্বনির্ভর ক্ষমতা দেবার পক্ষপাতীও ছিলেন। তখন লোকমান্য তিলক ইংল্যান্ডে গিয়ে শ্রমিক দলের ব্যাপারটা বুঝে গিয়েছিলেন এবং তিনি পরবর্তীকালে লিখেওছেন, ঘনিষ্ঠ সম্পর্কে স্থাপন করার জন্য তিনি এই যে সুযোগটা এসেছে, নিবেদিতা তার পত্রে লেখা 46 বছর পরে শ্রমিক দলের শাসককালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করবে, এটা তার ধারণা ছিল এবং করেও ছিল। স্বামীজির দেহত্যাগের পর এক পক্ষকাল অতীত হতেই যাকে বলা যায়, 1902 সালের 19শে জুলাই তারিখে অমৃতবাজার পত্রিকায় খবর বাইর হলো যে ভগিনী নিবেদিতা কার্যাদি স্বনিয়ন্ত্রিত হবে। এবারে বেলুড় মঠ সদস্যের অনুমোদনের অপেক্ষা থাকবে না। অর্থাৎ বেলুড় মঠ তো প্রশাসনিক দিক দিয়ে রাজনৈতিক সংস্থার উপরে এক আধ্যাত্মিক সংস্থা, এখানে তো অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান। তাই তার বাইরে বেরিয়ে এসেই নিবেদিতাকে যুদ্ধ করতে হবে, নিবেদিতাকে তার স্বনিয়ন্ত্রিত হতে হবে। অনেকের ভুল ধারণা আজ পর্যন্ত এখনও রয়েছে, সেটি ক্লিয়ার করে দেওয়া দরকার যে নিবেদিতাকে রামকৃষ্ণ মিশন তাড়িয়ে দেয়নি। অনেকের ধারণা রামকৃষ্ণ মিশন ওনাকে অচ্যুত করেছে বা তাড়িয়ে দিয়েছে। আপনাদের জানা আছে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, ঈশ্বরকেন্দ্রিক এক আধ্যাত্মিক প্রতিষ্ঠান কখনো রাজনৈতিক চিন্তার মধ্যে থাকতে পারে না, সরাসরি রাজনীতিকে যুক্ত হতে পারে না। রাজনীতিকে তারা সাপোর্ট করতে পারে। দেশ স্বাধীনের জন্য দেশমাতৃকার সন্তানের সকলের অধিকার রয়েছে, সেটাকে সাপোর্ট করা বা তার পথ বলে দেওয়া, কিন্তু সরাসরি একটি ধর্মীয় প্রতিষ্ঠান সবসময় অরাজনৈতিক থাকবে, এটাই নিয়ম। তাই নিবেদিতাকে বাধ্য হয়েই সরাসরি বেলুড় মঠ কর্তৃপক্ষের আধ্যাত্মিক চিন্তার মধ্যে না থেকে তাকে স্বনিয়ন্ত্রিত হতে হয়েছিল, এর মধ্যে কোনো দ্বিমত নেই। স্বামীজির জীবনকালে আগুন প্রশমিত হতে না থাকলে সহসা এরকম ঘটনা ঘটবে না। সেই সময়ের পরিস্থিতি ধীরভাবে বিবেচনা করে দেখলেই বোঝা যাবে যে এটা মিশনের পক্ষে বা মঠের পক্ষে বা ভারতের ব্যাপকতর কল্যাণের পক্ষেই কিন্তু ভালো হয়েছিল। 1902 খ্রিস্টাব্দে আমরা দেখব 24শে সেপ্টেম্বর ভগিনী নিবেদিতা বোম্বাই যখন পৌঁছালেন, তিনি গেইটি হলে এবং বেশ কয়েকটা বক্তৃতা তিনি দিয়েছিলেন।
অনেক দিন হতেই তার পুরাণ চিন্তার থেকে বাইরে বেরিয়ে এসে রাজনৈতিক চিন্তায় তাকে সম্মিলিত করেছিল। তার পুনেতে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কারণ পুনায় 1897 খ্রিস্টাব্দে দামোদর চাপেকর, হরিহর চাপেকর দুই ভাই বালকৃষ্ণ এবং বাসদেব, প্লেগ অফিসার রান্ডে সাহেব এবং লেফটেন্যান্ট কমান্ড্যান্ট তার মিলিটারি সাথী আয়েস্টকে হত্যা করে প্রাণদণ্ডে দণ্ডিত করেন। নিজেরাও প্রাণদণ্ডে দণ্ডিত হন। 1898 খ্রিস্টাব্দের 18 এপ্রিল দামোদর হরিহরের চাপেকরের ফাঁসি হয়। 1999 খ্রিস্টাব্দে ওই বাকি দুই ভাইয়েরও 8ই মে যথাক্রমে 10ই মে ফাঁসি হয়, 11ই মে ফাঁসি হয় বিনায়ক রানাডে তাদের আরেক সঙ্গী। তারা রান্ডে সাহেব এবং আয়েস্টকে হত্যা করার অপরাধে। এই ঘটনার 3-4 বছর পরে ভগিনী নিবেদিতা ওই চাপেকরের মায়ের সাথে দেখা করতে গিয়েছিলেন। তার মা দ্বারিকা দেবী। নিবেদিতা ভেবেছিলেন তাকে সান্ত্বনা দিবেন, কিভাবে তার 2-3 সন্তানকে হারিয়েছেন দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য তারা ফাঁসির দড়ি গলায় পড়েছে। নিবেদিতা ভয়ে ভয়ে সেই মহিলাকে, অর্থাৎ চাপেকর ভ্রাতৃত্রয়ের মা দ্বারিকা দেবীকে দেখতে গিয়েছিলেন। কি সাহসী, কি দুঃসাহসিক এই মহিলা! তার 3 সন্তানকে বিসর্জন দিয়ে বুকে পাথর বেঁধে বসে আছেন সন্তানহারা মা। তাকে নিবেদিতা ভয়ে ভয়ে প্রশ্ন করছিলেন, কিভাবে আছেন আপনি? 3 সন্তানের জননী হয়েও তাদেরকে হারালেন এই দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য। বিদেশিদের হত্যা করে তারা ফাঁসিতে জীবন শেষ করলেন। দ্বারিকা দেবী গম্ভীর থেকে যেন নিজের স্বরূপটা প্রকাশ করলেন। তিনি বললেন, আমার যদি আরও সন্তান থাকতো আমি তাদেরকেও পাঠিয়ে দিতাম। আমার পেটে জন্ম হয়েছিল মাত্র 3টে সন্তান, কিন্তু ভারত মাতা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানের জন্ম দিয়েছেন। তারা যদি তার মাকে না বাঁচাতে পারে, না মায়ের সম্মান রক্ষা করতে পারে, তারা কিরকম সন্তান? তাই বৃহত্তর মায়ের সম্মান রক্ষার্থে তারা প্রাণ বলিদান দিয়েছেন। এ তো আমার গর্বের। নিবেদিতা গিয়েছিলেন দ্বারিকা দেবীর চোখ মুছিয়ে দিতে। দ্বারিকা দেবী নিবেদিতার চোখ মুছিয়ে দিলেন। ভারতবর্ষের ইতিহাসে নিবেদিতা ভারত মাতার সন্তানদের পাশে থেকে তাদের নিজের দেশের মানুষের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করছেন এক মহিলা। পৃথিবীর ইতিহাস এক বিরল দৃষ্টান্ত। তিনি ও দেশটাকে ও দেশ বলতেন, এদেশকে এদেশ বলতেন, নিজের দেশ বলতেন, এবং ভারত মাতার কাছে বলছেন, হে ভারত মাতা, তোমার দারিদ্রতা, তোমার দুর্বলতা, তুমি অক্লেশে মুক্ত অবস্থায় তুমি সেগুলি আমায় দেখিয়েছ। তোমার আপন সন্তান রূপে তোমার কোলে আশ্রয় দিয়েছ। তোমার ভালো মন্দ পূজা পাঠ সমস্ত আমায় দেখিয়ে, তোমার গর্বের জায়গাগুলি দেখিয়ে আমাকে আনন্দের সন্ধান দিয়েছ। আবার দুঃখের দারিদ্রতার খবর বা চিত্র দেখিয়ে আমাকে বিমর্ষ করিয়েছ। হে ভারত মাতা, তুমি কৃপা করে তোমার অন্য সন্তানদের মতো আমাকেও তোমার কোলে ঠাঁই দিয়ে চিরকৃতজ্ঞতার আসনে বসিয়ে রেখেছ। হে ভারত মাতা, তোমার শৃঙ্খল মোচনে আমি আপ্রাণ সচেষ্ট থাকব। নিবেদিতার ভারত দর্শনে নিবেদিতার কাহিনী অনেকভাবে আমি আলোচনা বিভিন্ন জায়গায় করি। আজকের আলোচনাটা একটু অন্য দিক থেকে শুরু করেছিলাম, কিন্তু আরও বাকি 3টি রবিবার যে থাকবে আগস্ট মাসে, চেষ্টা করব সেই 3টি সপ্তাহের মধ্যে, 3টি রবিবারের মধ্যে নিবেদিতার ভারতবর্ষের জাতীয়তাবোধে, স্বাধীনতা সংগ্রামে যেভাবে তিনি
ভারতবাসীকে উদ্বুদ্ধ করেছিলেন, তার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরে নিবেদিতার মতো এক ভারত মায়ের মানস কন্যার, তার দেশমাতৃকা সেক্ষেত্রে আয়ারল্যান্ড নয়, কারণ নিবেদিতার জন্ম হয়েছিল যে 1898 খ্রিস্টাব্দের 25শে মার্চ এই কলকাতাতেই, নীলাম্বরবাবুর বাগানবাড়ি হাওড়াতে তার নবজন্ম হয়ে নামকরণ হয়েছিল নিবেদিতা। তাই তো বলি নিবেদিতার জন্ম ভারতবর্ষে, মার্গারেট নোবেলের জন্ম আয়ারল্যান্ডে। তাই আমরা নিবেদিতার ভারতবর্ষের প্রকৃত সন্তান রূপে তার দেশমাতৃকার শৃঙ্খল মোচনের মধ্যে যে ভূমিকা, ভারতবাসীকে যেভাবে উদ্বুদ্ধ করার কাহিনী শুরু হলো, এই জাতীয়তাবোধ দেশাত্মবোধের নিবেদিতার ভারত মায়ের শৃঙ্খল মোচনের সংগ্রাম। সকলে ভালো থাকবেন। নিবেদিতার ভারত দর্শনের 260তম পর্ব এখানেই শেষ করছি। আগামী রবিবারে এর কন্টিনিউশন চলবে। আরও 3টি রবিবার আপনারা পাবেন আগস্ট মাসে নিবেদিতার বিপ্লবী চিন্তার সন্ধান পেতে। ওং অসতোমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।